প্রথমে আমি যেটা বললাম, আসলে তো রাজনীতিবিদদের উপরে তো আমাদের আস্থা রাখতে হবে। বাদীর বিরুদ্ধে আমরা কিন্তু অভিযোগ দাখিল করতে পারি এই কোর্টের কাছে যে উনি মিথ্যা তথ্য দিয়েছেন। আমাদের যানবাহন একটিও বাড়েনি, কিন্তু সরকারি প্রক্রিয়াগুলো একটু সময় লাগে। সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়। মামলা তদন্তের পর্যায়ে গিয়ে যখন অ্যাম্পল এভিডেন্স আসে এবং আমরা তাদের বিরুদ্ধে দেশে যারা থাকেন তাদেরকে তো আমরা গ্রেফতারের চেষ্টা করি, আর যারা আপনি যাদের কথা বললেন যে বাইরে আছেন পলাতক, তাদের বেলায় আমাদের একটা সুবিধা আছে, আমরা ইন্টারপোলকে রিকোয়েস্ট করতে পারি যে তারা আমাদের এখানকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আমরা ফেরত দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাই। ইন্টারপোল তাদের সমস্ত সভ্য দেশগুলোতে আমাদের এই আবেদনটা পাঠিয়ে দেয়, ওনাদের ভাষায় এটাকে রেড নোটিশ বলে, এবং এই প্রক্রিয়াটাই আমরা শুরু করেছি। আপনারা জানেন একটা দুইটা কেসে আমরা সেটা করেছি। শিক্ষিতের হার বেড়েছে, সবাই নিজের হাতে লেখে নিয়ে আসেন, এবং যখন একজন কমপ্লেনেন্ট, যাকে আমরা আইনের ভাষায় বাদী বলি, উনি যখন নিয়ে আসেন তখন আমাদের উপরে এটা আমাদের আইনে এটা ইটস এ কম্পালশন, আমরা এর বাইরে যেতে পারি না। ওইটা আমাদেরকে পুলিশকে মামলা হিসেবে রুজু করতে হয়, এবং এখানে ইট ডাজন্ট ম্যাটার যে এটা সত্য না মিথ্যা, এই যাচাই করার আমার কোনো সুযোগ নেই। উনি অভিযোগ যেটা দেন সেটা আমাকে এক্স্যাক্টলি ওইটাই মামলা হিসেবে নিয়ে নিতে হয়। এরপর তদন্তে গিয়ে আমি দেখি যে আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা। সত্য অংশটুকুই আমরা তদন্তে উঠিয়ে নিয়ে আদালতের কাছে পাঠাই। আমি নিজে বলেছি এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায়ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চাইব, তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব, তার বেলায় নিব। কিন্তু এই যেটাকে মিথ্যা মামলা বলছেন, মামলাটা মিথ্যা না, মামলাটা সত্যই, কিন্তু অতিরিক্ত আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া, এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না। এটা আসলে আইনে আমাদের এই সীমাবদ্ধতাটা রয়েছে। দেশ আলটিমেটলি তো রাজনীতিবিদরাই চালাবেন, তারা তো নিশ্চয়ই সবচাইতে বেশি বোদ্ধা, এবং দেশের কল্যাণ, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, নেতৃত্ব দেওয়া, এটা তো আসলে ওনারাই করেন। এখন আমরা তো তাদের নেতৃত্বের উপরেই আস্থা রাখি। আলটিমেটলি দে আর দি লিডার্স হু লিড দি কান্ট্রি। যে প্রতিটা মামলায় কিন্তু আমরা তদন্ত করছি, এবং প্রতিটা মামলাতেই কিন্তু ঘটনাগুলো উঠে আসছে। কেউ বলছে যে আমার সময় উনি বলেছিলেন, আমার সময় উনি বলেছিলেন। এখন মামলা তো প্রায় আমাদের 1500, এর মধ্যে আমার হত্যা মামলাই আছে প্রায় 600। তো এখন আমাদেরকে প্রত্যেকটা তদন্তেই আমাদের আসলে তথ্য এভাবে উঠে আসছে, এবং এটা হচ্ছে মামলা সব তদন্ত শেষ হলে হয়তো ফাইনালি গিয়ে আমরা বলতে পারবো যে আমাদের তদন্তের ফলাফল হিসেবে দেখা যাচ্ছে যে এতজন লোক তারা অর্ডার করেছিলেন, এতজন লোক গুলি করেছিলেন, এতজন লোক এই কাজে নিরত ছিলেন, এতজন লোক, মানে পুরো প্রক্রিয়াটা শেষ না হলে আমরা আসলে এটা বলতে পারছি না। বাদীর বিরুদ্ধে আমরা কিন্তু অভিযোগ দাখিল করতে পারি এই কোর্টের কাছে যে উনি মিথ্যা তথ্য দিয়েছেন, কিন্তু সেটা হতে হবে আমার তদন্তটা শেষ হওয়ার পরে। এবং আপনি আরেকটা খুব বাস্তব কথা বলেছেন, 8 মাস হয়ে গেছে, তদন্ত বেশিরভাগই শেষ হয়নি, এখনও চলমান। আমরা হত্যা মামলার হয়নি, কিন্তু অন্য ধারায় মামলা যেখানে আহত হয়েছেন, এরকম 2টো মামলা ঢাকা মেট্রোপলিস থেকে চার্জশিট দেওয়া হয়েছে। কিন্তু তদন্তটা আসলে তাড়াহুড়ার বিষয় নয়। আসলে আমরা 1 মাসের মধ্যে করে ফেলেন, এইটা
করতে গেলে আসলে আলটিমেটলি আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো না। এই জায়গাটাতেই বোধহয় আমাদের ধৈর্য ধরতেই হবে। আসলে আপনারা যাই বলেন না কেন, যেটা হয় এই যে বাদীরা, যেটা আমরা শুনছি, তারা তাদের কাছ থেকে বলতেছে যে আপনার নামটা বাদ দিয়ে দিব, আপনি আমাকে এই সুবিধা দেন। এবং অনেকে এই এরকম যারা ফার্স্টলি ইমপ্লিকেটেড হয়েছে, অনেকে মানে না বুঝে, ভুল বুঝে অনেকে এরকম বাদী তাকে কোর্টে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বলতেছে যে আমি ভুলে তার নাম দিয়েছিলাম, আজকে আমি এফিডেভিট করলাম, আপনার সামনে ঘোষণা দিচ্ছি উনি এই মামলায় অভিযুক্ত না। এইভাবে স্টেটমেন্ট দিয়ে ওনাদেরকে ভুল বুঝিয়ে অনেক বাদী আছে তাদের কাছ থেকে নানান সুবিধা আদায় করছে। তো এই যে স্টেটমেন্ট হচ্ছে, ওইটা কিন্তু তদন্ত কার্যে এর কোনো প্রভাব নেই। বাদী যতই বলুন যে উনি নাই এবং উনি আছে, বাদীর ওই কথা কোর্টে ওই সময় আসলে আর কার্যকরী হবে না। তদন্ত প্রতিবেদন যতক্ষণ পর্যন্ত না যাবে কোর্টে, ততক্ষণ পর্যন্ত বাদীর এই ধরনের স্টেটমেন্ট আমাদের তদন্তে কোনো ধরনের ইফেক্ট ফেলবে না। আমাদের যানবাহন একটিও বাড়েনি, কিন্তু সরকার সরকারি প্রক্রিয়াগুলো একটু সময় লাগে। প্রক্রিয়া হয়েছে, আমরা একেবারে শেষ পর্যায়ে আছে। একটা 200 পিকআপ কেনার এটাই প্রথম, আজ পর্যন্ত এখন আমরা পাইনি। একটা ক্যাবিনেট অ্যাডভাইজারি কমিটি অন গভর্নমেন্ট পারচেজ, যেটা সিসিজিপি বলে, ওইটাতে যাবে বোধহয় নেক্সট উইকে। তাহলে আমরা এই প্রথম 200 পিকআপ পাবো। আমাদের 405-এর মতো গাড়ি পুড়ে গেছে। তো পিকআপগুলো আমাদের বেশি দরকার, এখন আমরা আসলে পাইনি। এর মধ্যেই চলতেই হবে।